25 ডিসেম্বর বেলা 11:55 হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এরপর তিনি বেগম খালেদা জিয়াকে দেখতে এভার কেয়ারে যাবেন বলে জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বিমানবন্দর ও এভার কেয়ারের কাছাকাছি উপযুক্ত স্থানে তাকে সংবর্ধনা দেওয়া হবে বলেও জানান তিনি। এদিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলীয় মনোনীত প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভা করেছে দলটির শীর্ষ নেতারা। এ সময় আসন ভাগাভাগির ক্ষেত্রে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের শরিক হিসেবে সম্মানজনক হিস্সা প্রত্যাশা করছেন গণতন্ত্র মঞ্চের নেতারা। আরও জানাচ্ছেন মুশফিকুর রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিতে ঢাকা বিমানবন্দর সরেজমিনে পরিদর্শন করেছে বিএনপির একটি প্রতিনিধি দল। দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানান, তারেক রহমান বাংলাদেশ বিমানের নিয়মিত ফ্লাইটে বেলা 11:55 শাহজালাল বিমানবন্দরে অবতরণ করবেন। বাংলাদেশ বিমানের যেটা নিয়মিত ফ্লাইট, যেটা কমার্শিয়াল ফ্লাইট, সেটাতেই উনি আসছেন এবং সেটা ল্যান্ডিং টাইমটা 11:55। বিমানবন্দরে যেখানে তিনি অবতরণ করবেন সেই জায়গা থেকে কিভাবে এভার কেয়ার হসপিটালে যাবেন, ওখান থেকে বাসায় আসবেন এবং অন্যান্য অনুষ্ঠান আমরা যেটা করতে চাচ্ছি সরেজমিনে আমরা একটু পরিদর্শন করে এবং সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের সাথে একটু সমন্বয় করতে গিয়েছিলাম। তারেক রহমানের দেশে ফেরার আয়োজন হবে ঐতিহাসিক বলে জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মানুষের যে উপস্থিতি যেটা হবে এটা হবে ঐতিহাসিক, নিঃসন্দেহে সেই ইতিহাসের স্মরণীয় জনসমাগম নিশ্চিত করার জন্য আমাদের এই কমিটির নেতৃবৃন্দরা দিনরাত তারা পরিশ্রম করছেন এবং কাজ করে যাচ্ছে। এদিকে নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে মনোনীত প্রার্থীদের নির্বাচনী কৌশল, সাংগঠনিক দায়িত্ব ও রাজনৈতিক করণীয় স্পষ্ট করতে প্রশিক্ষণ কার্যক্রম শুরু করেছে বিএনপি। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের মনোনীত 100 জন প্রার্থীর সঙ্গে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভার বিরতিতে প্রশিক্ষণ কার্যক্রম নিয়ে কথা বলেন বিএনপির শীর্ষ নেতারা। অনেক প্রার্থী আছে তো নতুন, যারা আগে নির্বাচন করে নাই, তাদেরকে একটু বোঝানো হচ্ছে আমাদের কি করণীয় আছে, আমরা কি করব। আগামীকালের মধ্যে যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে আলোচনা করে প্রার্থী চূড়ান্ত না হওয়া আসনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান দলটির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ। যুগপৎ আন্দোলনের শরিকদের জন্য কটি সিট আমরা ছাড়তে পারবো সেটি আগামীকালকের মধ্যে ফয়সলা হয়ে যাবে। দিনব্যাপী কর্মশালায় যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর নেতারাও উপস্থিত ছিলেন। এ সময় সম্মানজনক অংশীদারিত্বের প্রত্যাশার কথা জানান তারা। 8টা সিট আমরা চেয়েছিলাম বাসানী জনশক্তি পার্টি, আমির খসরু সাহেবের কাছে সেই তালিকা দিয়েছিলাম। 2-1 দিনের মধ্যেই তারা চূড়ান্ত করে আমাদেরকে জানাবে। আমরা তো নিশ্চয়ই চাইবো যে একটা সম্মানজনক, একটা মর্যাদা সম্পন্ন একটা আসন সমঝোতা হবে। আসনের ব্যাপারটা এটা কোনো তরফ থেকে কোনো দয়া দাক্ষিণ্যের কোনো বিষয় না, এটা মর্যাদার প্রশ্ন, সম্মানের প্রশ্ন। আগামী শনিবার বিএনপির বাকি মনোনীত প্রার্থীদের নিয়ে কর্মশালা হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট আয়োজনে সরকারের প্রস্তুতি ও নিরাপত্তার ব্যবস্থা সম্পর্কে ঢাকাস্থ বিদেশি কূটনীতিকদের অবহিত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সচিব আসাদ আলম সিয়াম বিভিন্ন দূতাবাসের কূটনীতিক এবং মিশন প্রধানদের কাছে নির্বাচন ও গণভোট প্রসঙ্গে বিস্তারিত তুলে ধরেন। ব্রিফিংয়ে নির্বাচন পর্যবেক্ষণে বিদেশি পর্যবেক্ষকদের আমন্ত্রণও জানান তিনি। এছাড়া সশস্ত্র বাহিনী সহ অন্যান্য বাহিনী দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে নিরলসভাবে কাজ করছে বলেও জানান সচিব। দূতাবাসগুলোর সর্বাত্মক নিরাপত্তা নিশ্চিতের বিষয়ে সরকারের পক্ষ থেকে কূটনীতিকদের আশ্বস্ত করেন পররাষ্ট্র সচিব। তবে এই ব্রিফিং নিয়ে গণমাধ্যমের সামনে কোনো কথা বলেননি সংশ্লিষ্টরা। এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের তৌহিদ হোসেন সাংবাদিকদের জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরতে এখনও ট্রাভেল পাস সংগ্রহ করেছেন কিনা এ বিষয়ে মন্ত্রণালয়ের কোনো তথ্য নেই। জুলাই গণ অভ্যুত্থান সংবিধান বিলুপ্তির জন্য নয়, বরং সংবিধানের সংস্কার বাস্তবায়নের জন্য হয়েছে। বিদায়ী বক্তব্যে একথা বলেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের 1 নম্বর এজলাস কক্ষে বিদায়ী সংবর্ধনায় বিচার বিভাগের স্বাধীনতা রক্ষায় বিচারপতি, আইনজীবী সহ সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি। এদিকে উচ্চ আদালত থেকে সন্ত্রাসীদের জামিন দেওয়ায় প্রধান বিচারপতিকে উদ্বেগের কথা জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। বলেন, পরবর্তী প্রধান বিচারপতি কে হচ্ছেন তা খুব শিগগিরই জানা যাবে। আরও জানাচ্ছেন হুমায়ুন চিশতি।
আগামী 27 ডিসেম্বর অবসরে যাচ্ছেন দেশের 25তম প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। তবে 21 ডিসেম্বর থেকে সুপ্রিম কোর্টের অবকাশকালীন ছুটি শুরু হওয়ায় বৃহস্পতিবার শেষ দিনের মতো এজলাসে বসেন তিনি। প্রচলিত প্রথা অনুযায়ী এদিন প্রধান বিচারপতিকে বিদায়ী সম্বর্ধনা দেয় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ও অ্যাটর্নি জেনারেলের কার্যালয়। আপিল বিভাগের 1 নম্বর এজলাস কক্ষে বিদায়ী সংবর্ধনায় অ্যাটর্নি জেনারেল বলেন, গত 16 মাসে মানুষকে হতাশা থেকে আলোর পথে তুলে এনেছেন প্রধান বিচারপতি। পদভ্রষ্ট বিচার বিভাগকে নির্দিষ্ট গন্তব্যে পরিচালিত করেছেন তিনি। তার উদ্যোগে সুপ্রিম কোর্ট সচিবালয় গঠিত হয়েছে। বন্ধ হয়েছে রাজনৈতিক অনুকম্পায় বিচারপতি নিয়োগ। আর সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি প্রধান বিচারপতিকে জানান, অনেক বিচারপতির মাধ্যমে হাইকোর্টের অনেক আইনজীবী অসম্মানিত হয়েছেন। বাংলাদেশ বিচার বিভাগ সচিবালয় পেয়েছেন। বিচার বিভাগ যতবার আক্রমণের শিকার হয়েছেন, বিভিন্ন স্বার্থান্বেষী মহলের বিভিন্ন অপপ্রচারের, বারবার উনি প্রমিথিউসের মতো বিচার বিভাগের সামনে দাঁড়িয়ে বিচার বিভাগকে নেতৃত্ব দিয়েছেন। একজন বিচারপতি হতে হবে মেধা সম্পন্ন, ব্যক্তিত্ব সম্পন্ন, সৎ। তার মধ্যে 3টা গুণই ছিল, সমন্বয় ছিল। অনেক বিচারপতি আইনজীবীদের সঙ্গে ভালো ব্যবহার করেন না, অসম্মানজনক ব্যবহার করেন। এটা বোধহয় সবারই খেয়াল রাখা উচিত। সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতি ও আইনজীবীদের উপস্থিতিতে বিদায়ী বক্তব্যে প্রধান বিচারপতি বলেন, বিচার বিভাগ মানুষের ন্যায় বিচার পাওয়ার সবশেষ আশ্রয়স্থল। আইনজীবীদের সততা ও মানবিকতার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি। ওনার বক্তব্যের অন্যতম মূল মোদ্দা কথা হলো, এই সংবিধান আমাদের মূল ভিত্তি, এই সংবিধানকে কেন্দ্র করেই আমাদের এগিয়ে যেতে হবে। জুলাই গণ অভ্যুত্থানের যে চেতনা, যে প্রেরণা, যে প্রেক্ষাপট, যে প্রেক্ষিত, সব কিছুই এই সংবিধানকে বিলুপ্তির জন্য করা হয়নি। এই সংবিধানকে তার রাইট ট্র্যাকে নেওয়ার জন্য করা হয়েছে। সংবিধান যেটা আছে, সংবিধানের মতো চলা উচিত। সংবিধানকে ভিন্নভাবে পরিচালিত করার সুযোগ নেই। বিকেলে বিদায়ী প্রধান বিচারপতির সাথে সুপ্রিম কোর্টে দেখা করেন আইন উপদেষ্টা। উচ্চ আদালত থেকে সন্ত্রাসীদের জামিন দেওয়ার বিষয়ে নিজের উদ্বেগের কথা জানান। কথা বলেন পরবর্তী প্রধান বিচারপতির নিয়োগ নিয়েও। ফ্যাসিস্ট নেত্রী শেখ হাসিনা একের পর এক আমাদের জুলাই গণ অভ্যুত্থানকারীদের হত্যার হুমকি দিয়ে যাচ্ছেন, এবং তার দলের অনুসারীরা যদি জামিন পায়, এটা জামিনের কোনো নিয়ম নীতির সাথে সামঞ্জস্যপূর্ণ না। কে পরবর্তী প্রধান বিচারপতি হচ্ছেন, এটা হচ্ছে সরকারের নীতি নির্ধারণের বিষয়। এই নীতি নির্ধারণের বিষয়ে এককভাবে কোনো কিছু বলার এখতিয়ার আমার নাই। আপনারা হয়তো 3-4 দিনের মধ্যে জানতে পারবেন। জুলাই গণ আন্দোলনের রাজনৈতিক পট পরিবর্তনের পর গত বছরের 11 আগস্ট দেশের 25তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নেন সৈয়দ রেফাত আহমেদ। তিনি তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা প্রয়াত ব্যারিস্টার সৈয়দ ইশতিয়াক আহমেদ ও প্রয়াত জাতীয় অধ্যাপক ডক্টর সুফিয়া আহমেদের ছেলে। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সাথে বিদায়ী সাক্ষাৎ করেছেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। বঙ্গভবনে বিদায়ী সাক্ষাতে দায়িত্ব পালনে সহযোগিতার জন্য রাষ্ট্রপতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রধান বিচারপতি। তার দায়িত্ব পালনকালে নেয়া বিভিন্ন পদক্ষেপ ও কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। এ সময় প্রধান বিচারপতি সুদীর্ঘ ও গৌরবোজ্জ্বল কর্মজীবনের প্রশংসা করে পেশাদারিত্ব, নিষ্ঠা ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় তার অবদানের কথা স্মরণ করেন রাষ্ট্রপতি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর AZM জাহিদ হোসেন। তিনি জানান, চিকিৎসা ঠিকমতো গ্রহণ করতে পারছেন বেগম জিয়া। তার সুস্থতা নিয়ে চিকিৎসকরা আশাবাদী বলেও জানান ডক্টর জাহিদ। সেই সঙ্গে হাসপাতালের সামনে নেতাকর্মীদের ভিড় না করতে আহ্বান জানান। আওয়ামী সরকারের আমলে সঠিক চিকিৎসা নিতে না পারায় তার শারীরিক জটিলতা বেড়েছে বলেও অভিযোগ করেন তিনি। পূর্বে যে অবস্থায় ছিল, আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত চিকিৎসকদের পরামর্শ মোতাবেক যে চিকিৎসা ওনাকে দেওয়া হচ্ছে, সেই চিকিৎসা উনি ঠিকমতো গ্রহণ করতে পারছেন এবং ওনার শারীরিক অবস্থা গত কয়েকদিন পূর্বেও যে অবস্থায় ছিল, আলহামদুলিল্লাহ উনি সেটি মেনটেন করে যাচ্ছেন।